তো আজকের ক্লাস নাম্বার 20 হবে, আর সেই ক্লাসের মধ্যে আজকে যেটা হবে ফেচ এপিআই। ফেচ আর অ্যাক্সিস নাকি? হ্যাঁ, ফেচ এপিআইটা মেনলি আমাদের নোড.জেএস এবং ব্রাউজারের মধ্যে ডিফল্ট মডিউল বলতে গেলে, মানে ডিফল্ট ফাংশন, যেটাকে ইউজ করে আমরা সার্ভার সাইড কলিং, মানে এপিআই এন্ড পয়েন্টকে কল করতে পারি এবং সেখান থেকে ডেটা কনজিউম করতে পারি ইজিলি। বাট এটা ছাড়াও আমাদের কাছে আরও আর একটা অপশানস, যেটা থার্ড পার্টি অপশান রয়েছে, সেটা হচ্ছে অ্যাক্সিয়াস। তো সেই অ্যাক্সিয়াসটাও বেটার, আমরা অল্টারনেটলি ইউজ করতে পারি যখন আমাদের ডেটা ফেচিংয়ের দরকার পড়বে। একটা জিজ্ঞেস করা হয়েছে, আমি ভুলে যাচ্ছি, এটা কি শেষ করবো হয়তো। আচ্ছা, কোনো লাইব্রেরি হয় না ভ্যালিডেশনের? ভ্যালিডেশনের লাইব্রেরি তো ওইটা রয়েছে না, জড। ওটা বুঝিয়ে দেবেন একবার, আমি তো নিজে কিছু বুঝতে পারিনি এখন, না পরে পরে, বা আপনি যখন দেখবেন। এই জডটা হচ্ছে অ্যাকচুয়ালি এখন এটা ভ্যালিডেশন হিসাবে ইউজ করে ওয়াইডলি। আগে তো ভ্যালিডেশন যেটা হতো সেটা তো আমরা নর্মাল ম্যানুয়াল ওয়েতেও করতে পারতাম, বাট এখন এই প্যাকেজের কারবার, যেমন আপনি আগে দিন ইউজ ফর্ম হুকস থেকে, ওটাও যদি ওই দুটো যদি জড আর ইউজ ফর্মটা যদি আমাকে একটু আলাদা করে বুঝিয়ে দিতে পারেন, আমার দ্বারা বোঝা সম্ভব। ডকুমেন্ট দেখে আমি দেখেছিলাম আগের দিনে, কিছুই বুঝতে পারিনি। এটাই খুলেছিলাম, এই পেজটা খুলে দেখে টেকে নেটে আবার বন্ধ করে রেখে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি বুঝতে অসুবিধা হয়েছে, কারণ যেহেতু ফার্স্ট টাইম দেখাচ্ছেন তার জন্যই। আদারওয়াইজ এমন কিছু কঠিন না। জটটা আমি খুলিনি, জটটা কঠিন মনে হয়েছে আমার, প্রথম পেজটা খুলে দেখেই আমার একটু কেমন কঠিন কঠিন মনে হয়েছে। আর জটটা বেসিক্যালি এখানে কী আছে, যখন ডেটাটা নিচ্ছে এইখানে মেনলি স্কিমা রেডি হচ্ছে এবং সেই স্কিমা হিসেবে ডেটা পার্স করাচ্ছে, যেখানে ডেটাটা চেক করবে। এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। ঠিক বুঝিনি, আছে, আমি বন্ধ করে দিয়েছিলাম। এই দুটোই খুলেছিলাম, খুলে দুটোকে বন্ধ করে দিয়েছিলাম, বুঝতে পারিনি। ঠিক আছে, বলে দেবো। তা আজকে করবো নাকি? না না, আজকে তো যেটা আছে সেটাই করবো। পরের দিন ফোনটা ওকে ফোনটার উপর লাগিয়ে আলাদা করে দেখতে দিলাম একটা, তাহলেই হয়ে গেল। ওকে। তো এইবার এই ক্ষেত্রে আজকে যেটা করতে চাইছি, আমরা এপিআই কনজিউমের জন্য করব কি, কিছু আমাদের ফ্রি এপিআই সাইট ইউজ রয়েছে। ফর্মটা তো আপনাকেও দেখতে হবে, আপনি তো এক্ষুনি করাতে পারবেন না, ইউজ ফর্মটা না, তো এখনই দেখতে হবে। করাতে পারবো, এখনই করাতে পারবো। আর জড এটাও তাই, দেখে দেখেই করাবো, জাস্ট লাইভ। করবো, আপনি বলুন, আমার মাথা ঢুকছে না, আপনি যা বলবেন সেটাই। না, বেসিক্যালি এইগুলো এতে কিছু না। হ্যাঁ, হয়তো আমার ডকুমেন্টেশন মুখস্থ নেই, কিন্তু এখানে যেটা লেখা আছে সেটা আমি বুঝতে পারছি কী লেখা আছে, কেন লেখা আছে।
ঠিক আছে। এবার মেন হয় কি, যেটা মুখস্থ থাকে সেটা আমার একটু দেখতে কম লাগে, কিন্তু যেটা মুখস্থ নেই এটা সেটা একটু এটা দেখতে লাগবে। এটা এই যে ডাটি ফাটি গুলো ধরা যায়, এই উপরে মনে হলো একটুখানি দেখতে পেলাম, এই যে কোথায় যেন এটা ডার্টি কথা, ক্রিটিক্যাল তো না না, এই যে এটা, এই জায়গাটাই এখানে। একটু নিচে নামো, লাল লাল লেখা আছে এখানটা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সে ঠিক আছে। ওই এটা তো ভ্যালিডেশনের জন্য মেনলি। মানে ওগুলো বোধহয় অ্যাঙ্গুলারের মতো জিনিসপত্র ধরা যায় বোধহয়। অ্যাঙ্গুলার মতন বলতে বেসিক্যালি এটা যেহেতু ফর্ম অবজেক্ট, তো সেই ক্ষেত্রে ফর্ম অবজেক্ট হিসাবেই এটাকে ইউজ করা। তো এখানে ফর্ম অবজেক্টের মধ্যে দুখানা অপশানস রয়েছে, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে এরার্স। তো এবার সেই হিসাবে ডেটা অ্যান্ড এরার্স, সরি এটা তো ফেচ, তো এটা তো আবার ফেচ এপিআই। এটা ডেটা আজকে যেটা করবো অ্যাকচুয়ালি ফেচের যে কাজটা করবো, ঠিক আছে, ফেচটা আজকে করিয়ে নিই। হ্যাঁ ওটা পরের দিন করবে, আমার এটা কিছু তো করিয়ে নিই, করার নেই। এটা করিয়ে নিই, তারপরে এটা যখন করব তখন আবার এইটার সঙ্গে জটটা যদি দরকার পড়ে করিয়ে দেবো দুটো একসঙ্গে, ঠিক আছে। তো প্রথমত এখানে আমাদের এপিআই বিল্ডিংয়ের জন্য মানে এপিআই অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের রিয়্যাক্ট যে ফ্রেমওয়ার্ক আছে, রিয়্যাক্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে বেসিক্যালি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। এবং ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক হওয়ার জন্য এখানে মেনলি কী হয়, মানে এর লিমিটেশনসটা কথা প্রথমে একটা জিনিস জানতে হবে, যে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট যখন আমরা করি, ফ্রন্ট এন্ডের লিমিটেশনসটা জানাটা খুব দরকারি। ফ্রন্ট এন্ডের সবথেকে বড় লিমিটেশনস হচ্ছে কি, এইখানে আমরা আলাদা আলাদা পেজ ওয়াইজ সমস্ত কন্টেন্টস আমরা দেখতে পাচ্ছি, ওয়েল অ্যান্ড গুড, বাট এর সবথেকে বড় লিমিটেশনস হচ্ছে কি, এর ডেটাবেস অ্যাক্সেস করতে পারে না। এইটাই হচ্ছে সবথেকে বড় এর লিমিটেশনস। আর একটা লিমিটেশন হচ্ছে এ কখনো ফাইল রাইট করতে পারে না, ফাইল রিড করতে পারবে কিন্তু ফাইল রাইট করতে পারবে না। তো এই দুটো জিনিস এর সবথেকে বড় লিমিটেশনস, না ডেটাবেস অ্যাক্সেস করতে পারবে, না ফাইল রাইট করতে পারবে, ঠিক আছে। তো এই দুটো বড় প্রবলেমের জন্য কিন্তু জাভাস্ক্রিপ্টের, মানে বিশেষ করে জাভাস্ক্রিপ্টে বলা ভুল হবে, এটা ফ্রন্ট এন্ডের লিমিটেশনস। ফ্রন্ট এন্ড বলতে ফ্রন্ট এন্ডের জাভাস্ক্রিপ্ট, HTML CSS জাভাস্ক্রিপ্ট যেটা, সেটা লিমিটেশনস। কিন্তু যদি আমরা জাভাস্ক্রিপ্টকে ব্যাক এন্ড হিসেবে ইউজ করি তখন সেখানে লিমিটেশনস থাকে না। কিন্তু জাভাস্ক্রিপ্টের ফ্রন্ট এন্ড যখন হিসাবে ইউজ হয় তখন জাভাস্ক্রিপ্টের এই লিমিটেশনসটা রয়েছে। এবার এই লিমিটেশনসটা থাকার মেন কারণটা কি? এই লিমিটেশনস থাকার প্রধান কারণ হচ্ছে এটাই, আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে, HTML CSS জাভাস্ক্রিপ্টের মধ্যে যখনই আমরা এটাকে রাইট ক্লিক করি এবং ভিউ সোর্স করব, তখন মোটামুটি একটা কোড সোর্স আর আউটপুটে চলে আসে। অথবা আমরা যদি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, সেখানে আমাদের HTML এর মধ্যে CSS পার্টগুলো আমরা দেখতে পেয়ে যাই। তো এই হচ্ছে ব্যাপার, যার কারণের জন্য মেনলি আমাদের এই যে কন্টেন্টগুলো, মানে যদি কিনা কোনো রকম ফাইল রাইট বা ডেটাবেস অ্যাক্সেসের কোনো রকম ইনফরমেশান যদি থাকে, তাহলে সেটা কী হয়, লিক হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যাতে সিকিউরিটি ইস্যু হতে পারে। তো সেই কারণের জন্য, কারণ ডেটাবেসের ডেটা দিতে গেলে তো আমাদের ডেটাবেসের কোয়ারি বা যা যা করা দরকার সেগুলো তো আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যেই লিখতে হবে। আর জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি কী হচ্ছে, ফ্রন্ট এন্ডের জাভাস্ক্রিপ্ট ওপেন, পাবলিকালি ভিজিবল। তো যখনই ওটা ভিজিবল হয়ে যায় পাবলিকালি, তখন সেটা কিন্তু এক্সট্র্যাক্ট করে নেওয়াটা অনেক বেশি সুবিধা হতে পারে। যদিও আজকের ডেটে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কও এমন সুন্দরভাবে কম্পাইলার দিয়ে কম্পাইল করে, বিল্ড টুল দিয়ে বিল্ড করে একে এতটাই কম্প্রেস আর ডিস্ট্রাকচার করে দেওয়া হয়, মানে আন্ডারস্ট্যান্ডিং যাতে না হয় মেন কোডটা কী লেখা আছে। তারপরও যারা এইগুলোকে নিয়ে আরও বেশি হয়তো প্র্যাকটিস করবে বা আরও বেশি চেক করতে চাইবে, তাদের জন্য হয়তো মেবি সামটাইম এটা ভালনারেবল হতে পারে, প্রবলেম আসতে পারে। তো সেই কারণের জন্য জাভাস্ক্রিপ্টে কমপ্লিটলি ফ্রন্ট এন্ডের পার্টে কমপ্লিটলি ফাইল রাইট আর ডেটাবেস অ্যাক্সেসকে কমপ্লিটলি অফ করে দেওয়া হয়েছে। তো সেই কারণের জন্য
এবার মেন হচ্ছে কি ফ্রন্ট এন্ডে ওই অ্যাক্সেসটা বন্ধ হয়ে থাকার জন্য ওই কারণটার জন্যই আমাদের ব্যাক এন্ডে সাপোর্ট লাগে। আর ব্যাক এন্ডে যখন আমরা কাজ করি তো ব্যাক এন্ডে জাভাস্ক্রিপ্ট যেহেতু কাজ করে কিছু এনভায়রনমেন্ট সেট আপ করে, তো সেক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়েও আমরা এপিআই কনজিউম করতে পারি, অথবা অন্য যে কোনো সার্ভার মানে যে কোনো টাইপের ব্যাক এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আপনার ডটনেট হতে পারে, জাভা হতে পারে, পিএইচপি হতে পারে, রুবি হতে পারে, হোয়াট এভার, পাইথন হতে পারে। নোট নোট তো জাভাস্ক্রিপ্টেরই পার্ট। তো যে কোনো কিছুর ক্ষেত্রেই আমরা ব্যাকএন্ড ইউজ করতে পারি, এবং সেই ব্যাকএন্ডের কমপ্লিট ক্যাপাবিলিটিস আছে ডেটাবেস অ্যাক্সেস করার আর ফাইল রাইট করার কমপ্লিট প্রসেস রয়েছে। এবার ফাইল রিড রাইট বলতে বেসিক্যালি কি, ফাইল রিড রাইট বলতে যখন কিনা আমরা একটা কোনো ফর্ম থেকে যখন কোনো প্রোফাইল পিকচার আপডেট করি বা কোনো ভিডিও আপডেট করছি, অডিও আপলোড করছি সার্ভারে, তখন সেই যে ব্যাপারটা, ওই ব্যাপারটার জন্য ফ্রন্ট এন্ড কী করতে পারে, শুধুমাত্র একটা রিকোয়েস্ট পাঠাতে পারে সার্ভারকে, কিন্তু সার্ভারের কাজ হচ্ছে সেই ডেটাটাকে ক্যারি করে মানে সার্ভার সাইডের স্পেসে ফেলা। তো সেই সমস্ত কারণের জন্যই কিন্তু ফ্রন্ট এন্ড শুধুমাত্র লিঙ্কারের কাজ করতে পারবে, কিন্তু ফ্রন্ট এন্ড পুরো কাজটা কমপ্লিট করতে পারবে না। হ্যাঁ, এবার যদি আমরা ফুল স্ট্যাক স্ট্রাকচারে কাজ করি, ফুল স্ট্যাক স্ট্রাকচার বলতে যেখানে ফ্রন্ট এন্ড ইনভলভ রয়েছে এবং ব্যাক এন্ডও ইনভলভ রয়েছে, সার্ভার সাইড এনভায়রনমেন্টও ইনভলভ রয়েছে, তখন সেই পার্টটা কমপ্লিট মিক্স আপ হয়ে এটা হতে পারে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। এবং ফুল স্ট্যাক ডেভেলপমেন্টটা এই নয় যে আপনার শুধুমাত্র নোড জেসের উপর বেস করেই হবে, এটা যে কোনো টেকনোলজিকে ব্যাক এন্ডে রেখে তার ফ্রন্ট এন্ডটা অবশ্যই HTML CSS জাভাস্ক্রিপ্ট হিসাবেই ইউজ করা হয়। এবং একে বিভিন্ন রকমভাবে ইউজ করা যেতে পারে। মোস্টলি জাভাস্ক্রিপ্ট ক্যাটাগরির যে লাইব্রেরিগুলো রয়েছে, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট যেমন একটা লাইব্রেরি, সেরকম কিন্তু প্রচুর লাইব্রেরি রয়েছে, ঠিক আছে? এরকম প্রচুর যে লাইব্রেরিগুলো রয়েছে, সেই লাইব্রেরিগুলো কিন্তু অনেকভাবে আপনার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডকে মানে ফ্রন্ট এন্ডটাকে অনেকটা রিয়াক্টের মতন করে কাজ করে। আর অ্যাঙ্গুলারের যে ক্যাটাগরিটা, এটা সম্পূর্ণ আলাদা, যে কারণে অ্যাঙ্গুলার কারোর সঙ্গে ম্যাচ খায় না। এটা হয়ে গেছে সমস্যা। অ্যাঙ্গুলার একটা সম্পূর্ণ আলাদা ক্যাটাগরি পড়েছে, আর রিয়াক্ট বাদে রিয়াক্টের সঙ্গে অন্য যে সমস্ত ফ্রেমওয়ার্কগুলো আছে সেগুলো অন্য একটা ক্যাটাগরিতে গেছে। এবার এটার মধ্যে আমি রিসেন্টলি কি ডিফারেন্স আছে দুটোতে? ডিফারেন্স বলতে বেসিক্যালি আপনাকে বলে দিচ্ছি, রিয়াক্ট কি করে, রিয়াক্ট যে কোনো ফ্রেমওয়ার্কের সঙ্গে ইন্টিগ্রেট করা যায়, যে কোনো ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলে ওকে ইন্টিগ্রেট করা যায়। কারণ রিয়াক্ট বেসিক্যালি কী করে, ওর মেন কাজ হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্টকে প্রপার, যেটা HTML হিসাবে আমরা যেটা পাই, মানে HTML CSS জাভাস্ক্রিপ্ট যেটা ব্রাউজারে সাপোর্ট করে, সেই রকমভাবেই ওটা প্রডিউস করে। এবার বলতে পারেন কি অ্যাঙ্গুলার কি প্রডিউস করে না? অবভিয়াসলি অ্যাঙ্গুলার সেই কাজটা করে, কিন্তু অ্যাঙ্গুলার যেটা করে তাতে কি হয়, ওর নিজস্ব যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটার মধ্যে সবথেকে কমপ্লেক্স পার্টটা হচ্ছে এটাই, যে ও নিজস্ব কিছু স্ট্রাকচার বিল্ড করে রেখেছে, যেটার কারণে ওকে কোনো ব্যাক এন্ড ফ্রেমওয়ার্কের সঙ্গে বা অন্য কোনো ফ্রেমওয়ার্কের সঙ্গে ওকে ইন্টিগ্রেট করা যায় না ডাইরেক্টলি। ওর নিজের মধ্যেই নিজে একটা ইকোসিস্টেম, ওকে নিয়ে অন্য কেউ কিছু বানাতে পারবে না, যেটা সম্ভব না। সেটা অ্যাঙ্গুলার ওই জায়গাটা রাখেনি। রিয়াক্টকে নিয়ে বানানো যাবে? রিয়াক্ট নিয়ে সব কিছু করা যায়। কি করে, মানে সে একটা এক্সাম্পল কিছু বলতে পারবে? ঠিক মানে কনসেপচুয়ালাইজ করতে পারছি না। আমি এটা এই যে একটা ফ্রেমওয়ার্ক দেখাচ্ছি, ঠিক আছে? এইটা একটা হচ্ছে নেক্সট.js, নাম শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, নাম শুনেছি। নেক্সট.js বেসিক্যালি কী হচ্ছে, ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের জন্য রিয়াক্টে যারা কাজ করে তাদের জন্য মেনলি, ঠিক আছে? বাট নেক্সট.js-এ আমিও কাজ করেছি, নেক্সট.js আমি শিখিয়েছি, কাজও করেছি, বাট অ্যাস্ট্রোবিলটাও আমি সঙ্গে সঙ্গে করেছি, কাজ করেছি। বাট আমি এই নেক্সট.js 16 রিলিজ করলো, তো আমি ওটার সঙ্গে এইটার একটু কম্প্যারিজন দেখছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে পার্টিকুলার যে ফ্রেমওয়ার্কটা আছে না, এটা অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্ক বলা ভুল হবে, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি একটা অ্যাপ্লিকেশান বিল্ডিং ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট একটা প্রসেস বলতে পারেন, যেখানে আমরা কমপ্লিটলি এন্ড টু এন্ড অ্যাপ্লিকেশান বিল্ড করতে পারবো উইথ এভরি কাইন্ড অফ সাপোর্টস। মানে আপনার ব্যাক এন্ডে যে কোনো ধরনের আপনি ব্যাক এন্ড রাখতে পারেন,
ফ্রন্ট এন্ডে আপনি যে কোনো ধরনের ফ্রন্ট এন্ড ইউজ করতে পারেন এক্সেপ্ট অ্যাঙ্গুলার ইউজ করে আপনি কাজ করতে পারেন। ইভেন এর নিজস্ব একটা স্ট্রাকচার রয়েছে, মানে আপনি নর্মাল HTML CSS জাভাস্ক্রিপ্ট জানেন, এমন কিছু এক্সট্রা নলেজ নেই, তাতেও আপনি এটাকে স্টার্ট করে কাজ করতে পারবেন। যেখানে খুব যে এক্সট্রা অ্যাডভান্স নলেজ লাগবে তা নয়। এবার ব্যাপারটা হচ্ছে কি, এইখানে যখনই আমি যাচ্ছি এই ইন্টিগ্রেশন সেকশানে, এখানে দেখুন UI ফ্রেমওয়ার্কস। এবার UI ফ্রেমওয়ার্কস বলতে বেসিক্যালি কী হচ্ছে, এখানে অ্যালপাইন জেস বলে একটা জেস লাইব্রেরি আছে, ঠিক আছে? মানে এটাকে লাইব্রেরি কেন বলছি, এবার বেসিক্যালি কী হচ্ছে, অ্যালপাইন জেস যদি আমরা দেখি, এটা হচ্ছে এইরকম টাইপের মেন জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিকে এখানে জাভাস্ক্রিপ্ট একটা HTML পেজে ইন্টিগ্রেট করে দেওয়া হচ্ছে। তারপরে কী হচ্ছে, এখানে একটা এক্সট্রা নোড অ্যাড করে নর্মাল HTML এর মধ্যে কিছু সিনট্যাক্স অ্যাপ্লাই করে ইন্টারঅ্যাক্টিভিটি তৈরি করে দিচ্ছে। জাস্ট সিম্পল, মানে এর থেকে খুব বিশেষ কিছু না, জাস্ট সিম্পল যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই। মানে মেনলি কী হচ্ছে, আপনি যেখানে জাভাস্ক্রিপ্ট লিখে অনেক বড় বড় অনেক কিছু করতে হতো, সেই জায়গাতে শুধু একটা লাইন লিখে কিছু প্রসেস দিয়ে কাজটা করাটা অনেকটা সহজ হয়ে যায়। এটা হচ্ছে অ্যালপাইন জেস। এবার এটা বুঝতে গেলে একটু সময় লাগবে, এটাও চট করে বোঝা যাবে না। এটা একটা ফ্রেমওয়ার্ক রয়েছে। React হচ্ছে রিয়াক্টের মতনই, মানে যেমন আমরা রিয়াক্ট ইউজ করি সেই রকমই হচ্ছে React। তো React মানে আপনি যদি রিয়াক্ট জানেন তো Reactও জানাটা সহজ, কারণ React হচ্ছে রিয়াক্টেরই সিমিলার, মানে রিয়াক্ট যেরকম Reactও সেরকম সেম। জাস্ট এটার একটা বলে কি জাস্ট 3 KB এর সাইজ হয় ফাইনাল আউটপুটে। তো সেই হিসাবে এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড অল্টারনেটিভ অফ রিয়াক্ট, সেম API। এবার তারপরে রয়েছে রিয়াক্ট তো অবশ্যই আপনি কাজ করছেন। এবার রয়েছে আমাদের সলিড জেস বলে এখানে একটা ফ্রেমওয়ার্ক রয়েছে। এবার সলিড জেস যদি আমরা দেখি, সলিড জেসের সাইট হচ্ছে অফিসিয়াল সাইট হচ্ছে এটা। এবার সলিড জেসটাকেও আমি দেখছিলাম, তো সলিড জেসের এইখানে কম্পোনেন্ট বিল্ডিংটা ওই একই রকম রিয়াক্টের মতনই, জাস্ট সিনট্যাক্স একটু সামান্য আলাদা। এই যে এখানে স্টেট ম্যানেজমেন্টের জন্য ওখানে ইউজ স্টেট ছিল, এখানে ক্রিয়েট সিগন্যাল। এবার এই সিগন্যাল দিয়ে স্টেট ম্যানেজমেন্টের কাজ হচ্ছে, বাট আদারওয়াইজ বাদবাকিটা অলমোস্ট রিয়াক্টের মতনই। তো এবার এই যে তিন চারটে জিনিস যে দেখালাম, কি মনে হচ্ছে সিমিলার গোত্রের জিনিস না? কারণ মেন এদের ফোকাস হচ্ছে কি HTML রেন্ডার করা উইথ জাভাস্ক্রিপ্ট ফাংশনালিটিস, কিন্তু রিয়াক্টের কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা। রিয়াক্টের কাজ হচ্ছে কি এরা ফাংশন বেস স্ট্রাকচারও নয়, আর ডাইরেক্ট HTML রেন্ডার করাও তার কাজ না। ও বেসিক্যালি করবে কি একটা অন্যরকম স্ট্রাকচার দেবে, যেটার জন্য ওকে ইন্টিগ্রেটই করা যায় না কারোর মধ্যে। অ্যাঙ্গুলার মেনলি অসুবিধা। কিন্তু এই যে এখানে যতগুলো ফ্রেমওয়ার্ক রয়েছে, এরা প্রত্যেকেই সবার সঙ্গে চলে যায়, মানে আন্ডারে ঢুকে যায়, এদের সেই পোর্টেবিলিটিটা রয়েছে, যে কারণের জন্য এদেরকে নিয়ে বহুত কাজ হচ্ছে, ইনফ্যাক্ট আরও বাড়ছে। মানে রিয়াক্টের তো প্রচুর মার্কেট ডিমান্ড, ভিউরও মার্কেট ডিমান্ড ভালো ঢুকেছে, স্ভ্যালেড রয়েছে, তো এরকম প্রচুর রয়েছে। এবার ব্যাপার হচ্ছে কি যখনই এখানে আমাদের সার্ভার সাইড এনাবিলিটি দরকার, সার্ভার সাইডের কাজের জন্য এনাবেল করা দরকার, তখন এখানে সার্ভার সাইড এনাবেলের জন্য Node.js হচ্ছে যে কোনো, মানে আপনার VPS থাকলেই হবে। আর Cloudflare বলে একটা সার্ভার রয়েছে যেখানে আমরা তুলতে পারি, মানে সেটা শুধুমাত্র ফ্রন্ট এন্ড হিসাবে ওটাকে ইউজ করার জন্য তুলতে পারি Cloudflare, যেটা বেসিক্যালি ক্যাশিংয়ে খুব হেল্প করে। নেটলিফাই বলে একটা রয়েছে, সেটাও সেম। ভার্সেলও একটা সার্ভার রয়েছে। এটা বেসিক্যালি হ্যাঁ বেসিক্যালি হ্যাঁ হোস্ট করা যায় শুধুমাত্র স্ট্যাটিক সাইট, মানে ফ্রন্ট এন্ড সাইট, ব্যাক এন্ড সমেত নয়। ব্যাক এন্ড সময় যদি করতে হয়, অবশ্য ব্যাক এন্ডের সাপোর্টও রয়েছে, নেই যে তা নয়, এদের ব্যাক এন্ড সাপোর্ট রয়েছে, কিন্তু তার জন্য প্রিমিয়াম হয়ে যায়। মেনলি আপনি যদি ফ্রন্ট এন্ড আপলোড করেন, মানে যেটা ফ্রন্ট এন্ড পার্ট, যেটা এইগুলো দিয়ে হয়েছে, সেই পার্টের জন্য পেমেন্ট লাগে না UI পার্টের জন্য। কিন্তু যখনই কিনা ব্যাক এন্ড ইনভলভ হয়ে যায়, তখনই সেই ব্যাক এন্ড প্রসেস করার জন্য এখানে এক্সট্রা চার্জ প্রোভাইড করতে হয়। এবার ব্যাক এন্ড কিসের জন্য আমার লাগবে? ডেটাবেসের জন্য। তো এখানে হচ্ছে ডেটাবেস
একটা ইন্টিগ্রেশন রয়েছে ব্যাকএন্ডে, এবং ডেটাবেসেরও ফ্রেমওয়ার্ক এখানে প্রচুর। মানে নোড.js-এর ওপর ডেটাবেস ওআরএম, ওআরএম নাম জানেন তো? ওআরএম জানিস? হ্যাঁ 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 ওআরএম হচ্ছে অবজেক্ট রিলেশনশিপ ম্যানেজার। তো ওআরএম প্রচুর রয়েছে নোড.js-এর ওপর, ওআরএম ছড়াছড়ি, মানে ওআরএম ফ্রেমওয়ার্কও প্রচুর। এক্সেবার্কার এক ওআরএম, ডেটাবেস বলছেন? হ্যাঁ ডেটাবেস ফ্রেমওয়ার্ক, ডেটাবেসের পোস্টগ্রেস। ডেটাবেসের ফ্রেমওয়ার্ক। পোস্টগ্রেস তো হচ্ছে ডেটাবেস। আচ্ছা, ফ্রেমওয়ার্ক গুলো কি আছে আমি নাম জানি না, মানে এমনি শখে একটা নাম জানতে চাইছি। এই যে আমি একটাও নাম জানি। এখানে হচ্ছে ড্রেজিল, আচ্ছা ড্রিজিল বলে এখানে একটা রয়েছে, এটা হচ্ছে ওআরএম। এবার এটার ভেতরে যদি যান, দেখুন এই একটা ওআরএম, পোস্টগ্রেস, নিয়ন, ভার্সেল আমাদের যেমন পোস্টগ্রেস, দুটো দুটো ওআরএম আছে, একটা হচ্ছে মাইক্রোসফটের নিজস্ব এনটিটি ফ্রেমওয়ার্ক, আর একটা হচ্ছে ড্যাপার। ভেপার। ড্যাপার। আচ্ছা আচ্ছা। তো ওই রকম ব্যাপারটা হচ্ছে এইখানে প্রচুর আছে। এটা ড্রেজেল আছে, ঠিক আছে। এইটাতে কি হচ্ছে, এই যে এতগুলো দেখতে পাচ্ছেন পোস্টগ্রেস এসকিউএলের এতগুলো অপশানস এখানে দেওয়া রয়েছে। জেল বলে আর একটা কি রয়েছে জানি না, এটাও হয়তো কোনো একটা মঙ্গোডিবি ডেটাবেস। সাপোর্ট করে না? হ্যাঁ মঙ্গোডিবিও সাপোর্ট করে। আচ্ছা মঙ্গোডিবি নাও সাপোর্ট করতে পারে, বাট এটা মেনলি কী হচ্ছে এসকিউএল সার্ভার, এসকিউএলের পার্টটা সাপোর্ট করছে। ঠিক আছে, মঙ্গোডিবি সাপোর্ট করছে না, কোনো অসুবিধা নেই। মঙ্গোডিবির জন্য আরেকটা ওয়ার্ডেম আছে, মঙ্গুস। মঙ্গুস বলে অপশান আছে, যেটা মঙ্গোডিবিকে সাপোর্ট করছে, মঙ্গোডিবি ওডিএম। ঠিক আছে। আর যদি মনে করেন আপনার প্রপার একটা ওয়ারেম লাগবে, তাহলে মাইক্রো 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 ওয়ারেম। ঠিক আছে। এতে এতে এসকিউএল নো এসকিউএল বোথ সাপোর্ট করছে, এর মধ্যে এসকিউএল নো এসকিউএল বোথ সাপোর্ট করবে। এসকিউএল নো এসকিউএল বোথ সাপোর্ট করবে। এর স্ট্রাকচারটা এরকম ভাবে ক্লাস ক্রিয়েট করতে হয়, এন্টিটি ক্লাস ক্রিয়েট করার পর তারপরে যা কাজ করার করতে হয়। এবার এটা যে স্ট্রাকচারটা, সেটা আবার টাইপ ওআরএম বলে একটা রয়েছে। টাইপ সেন্স বলে একটা ডেটাবেসও আছে, মানে এটা হচ্ছে ডেটাবেস, টাইপ সেন্স হচ্ছে একটা ডেটাবেস, নো এসকিউএল ডেটাবেস। তো টাইপ ওআরএম বলে একটা রয়েছে, যেটা বেসিক্যালি অনেকটা এই মাইক্রো ওআরএম যেরকম দেখালাম সেরকম টাইপের। তো তারপর এসকিউলাইজ বলে একটা আছে, এটাও একটা ওআরএম জাভাস্ক্রিপ্টের। আবার এখানে আর একটা রয়েছে কেনেক্স জেস। তো আপাতত এতগুলো দেখালাম, তার মানে ভেবে দেখুন ডেটাবেসের লেভেলেও কত রকমের ডেটাবেস ওআরএমের অপশানস রয়েছে আমাদের নোড.js-এর মধ্যে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যখনই কিনা আপনি নোড.js-এ সুইচ করে যাবেন না, অপশানই অপশান, মানে কোনটা ছেড়ে কোনটা কাজ করবেন সেটা নিয়ে সব থেকে বড় কনফিউশনের জায়গা হয়ে দাঁড়ায়। জাভাস্ক্রিপ্টে এত বেশি অপশানস রয়েছে। তো তো এই কারণের জন্য মেনলি, এবং জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি প্যাকেজেস এত বেশি রয়েছে যে আমরা যে কোনো জিনিসকে যে কোনো জায়গায় ইন্টিগ্রেট করে কাজকর্ম করতে পারি। আর এই কারণের জন্যই এখন যে এই যে CI/CD পাইপলাইন, ডেভঅপস, এই যে ব্যাপারটা, এটা কিন্তু এই জাভাস্ক্রিপ্টের জন্যই কিন্তু এত বেশি ইউজ হচ্ছে। এবার মাইক্রো সার্ভিস বেস আর্কিটেকচার, এবার মাইক্রো সার্ভিস বেস আর্কিটেকচারের মেনলি প্রসেসটা কীরকম? মাইক্রো সার্ভিস আর্কিটেকচারটা মেনলি হচ্ছে আপনি আলাদা মডিউল ক্রিয়েট করবেন এবং সেই আলাদা মডিউল আপনার ডেভেলপমেন্টে কাজ করবে, তাই তো? আরেকটা জিনিস লোকে আজকাল সিভিতে দেখে, এটা কি আপনি জানেন? মানে কি জিনিস আমি জানি না, আপনি কি জানেন? মাইক্রো ফ্রন্ট এন্ড, MFF না BFF, এসব জিনিসপত্র দেখে মাইক্রো ফ্রন্ট এন্ড। মাইক্রো ফ্রন্টের তো এইগুলোই তো মাইক্রো ফ্রন্ট গেটওয়ে না কি যেন একটা দেখে। মাইক্রো ফ্রন্ট এন্ড গেটওয়ে আমি কি জানি না, তবে মাইক্রো ফ্রন্ট এন্ড বলতে এইগুলো হচ্ছে মাইক্রো ফ্রন্ট, মানে এই যে অ্যাঙ্গুলার, রিয়াক্ট, ভিউ,
অ্যাঙ্গুলারটাকে বাদ দিই, রিয়াক্ট ভিউ স্যাবলেট সলিড যে সেগুলোই তো মাইক্রো ফ্রন্ট এন্ড, কারণ এগুলো তো বেসিক্যালি কী হচ্ছে, একটা বড় ইউআইটাকে তো ছোটো 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 পার্টে ভাঙছে। এবার তার মধ্যে কোনো টেকনোলজির নাম যদি মেনশন করা হয় সেটা আলাদা ব্যাপার, আমি দেখে নিতে দেবো। মাইক্রো ফ্রন্ট এন্ড মানে কি একটু দেখুন। তো মাইক্রো ফ্রন্ট এন্ড আর্কিটেকচার বাংলায় যদি দেখি, মাইক্রো ফ্রন্ট এন্ড আর্কিটেকচার হলো ওয়েব অ্যাপ্লিকেশন ছোট স্বাধীন স্বয়ংক্রিয় অংশে বিভক্ত করে তৈরি করার একটি পদ্ধতি বা মাইক্রো ফ্রন্ট এন্ড নামে পরিচিত। প্রতিটি মাইক্রো ফ্রন্ট এন্ড হলো বিভিন্ন দল তাদের নিজস্ব প্রযুক্তি স্ট্যাক ব্যবহার করে আলাদাভাবে তৈরি, পরীক্ষা এবং স্থাপন করতে পারে, যা নমনীয়তা স্টেবিলিটিকে উন্নয়নের গতি বাড়ায়। এর ফলে ব্রাউজারে ছোট ছোট অংশগুলো একসাথে রচনা করে জটিল অ্যাপ্লিকেশনগুলিকে আরও সহজ করে পরিচালনা করে। তো এই যে আমি যেটা দেখাচ্ছিলাম, এই যে জিনিসটা, এটাও তো একটা মাইক্রো ফ্রন্ট এন্ডেরই পার্ট, কারণ এইখানে বেসিক্যালি কী হচ্ছে, অ্যালপাইন অ্যাটাচ হচ্ছে, রিয়াক্ট অ্যাটাচ হচ্ছে, এগুলো তো একসঙ্গে অ্যাটাচ হয়ে তো একটা মাইক্রো ফ্রন্ট এন্ডই। এটা মেন ব্যাপার হচ্ছে মাইক্রো ফ্রন্ট এন্ডের কাজ হচ্ছে এই যে আমরা যে ওয়েবসাইটটা বানাচ্ছি, ঠিক আছে, এইখানে মেনলি কী আছে, এই যে আপনার যে মাথার উপর যে মেনু বারটা, এটা কি আমরা বারবার লিখছি? লিখছি না, একবার লেখা হয়ে গেছে, সেই তাতেই আমার এখানে প্রত্যেকটা পেজের মধ্যে এটা এসে যাচ্ছে। তো এবার এই জিনিসটাই আমি যদি এইটাকে ইউজ করি, মানে এই যে এই অ্যাপ্লিকেশানটাকে, স্ট্রাকচারটাকে, তাহলে কী হচ্ছে, আমি এইটাকে রিয়াক্ট দিয়ে কাজ করলাম, পরে নিচের পার্টটাকে অন্য কিছু দিয়ে কাজ করলাম, করতেই পারি। এবার মেন ব্যাপারটা হচ্ছে কি, একই কাজকে করার জন্য যার যার এক্সপার্টিস যেমন যেমন আছে, সে সেরকম এক্সপার্টিস দিয়ে কাজকর্ম করবে। এবার সেটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। এবার এই যে মাইক্রো ফ্রন্ট এন্ডের যেটা ব্যাপার আছে, এনএক্স বলে একটা রয়েছে, nx.dev। এবার nx.dev বলে যে অপশানসটা রয়েছে, এইটার মধ্যে আমরা বিভিন্ন রকমের মাইক্রো ফ্রন্ট এন্ড সাপোর্ট দেখতে পাই। মানে মাইক্রো ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে যেটা আপনার বলছেন, এইখানে বেসিক্যালি কী হয়, আমরা ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড হিসাবে বিভিন্ন রকমের সলিউশনসকে এখানে একসঙ্গে মার্চ করে কাজ করতে পারি, মাইক্রো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সব মিলিয়ে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আপনি একটা অ্যাপ্লিকেশান বিল্ড করার জন্য ওটাকে আপনি কতভাবে ভাঙতে পারছেন এবং কত রকমের আলাদা আলাদা মানে এক্সপার্টিসের লোক একই জায়গায় বসে কাজগুলোকে করছে। এইটাই হচ্ছে বেসিক্যালি মাইক্রো ডেভেলপমেন্ট বা মাইক্রো সার্ভিস বেস আর্কিটেকচারের মেন পার্টটা। মাইক্রো সার্ভিস বেস আর্কিটেকচার বলছি গেলে কি, আপনি হয়তো নোট জিএসে একটা মডিউল, আপনি ডটনেটের ডেভেলপার, আপনি ডটনেটে একটা মডিউল বানালেন, ওকে, আপনি ডটনেটে একটা মডিউল বানালেন, আমি নোট জিএসের ডেভেলপার, ঠিক আছে, আমি কী করলাম, নোট জিএস দিয়ে আমি একটা বানালাম, কেউ একজন পিএইচপি ডেভেলপার, সে পিএইচপি দিয়ে বানালো একটা মডিউল, কেউ বানালো একটা অন্য পাইথন ডেভেলপার, সে পাইথন দিয়ে একটা মডিউল বানালো, প্রত্যেকেই বানিয়ে কী করলো, এপিআই দিয়ে দিল, ঠিক আছে। এবার এপিআই দিয়ে দিলে কী হচ্ছে, এপিআইগুলোর তো আউটপুট তো একই রকমভাবেই পাবো, একই রকম এন্ড পয়েন্ট পাবো, ঠিক আছে। প্রত্যেকের শুধু কী হচ্ছে, সার্ভার সাইডটা আলাদা, সার্ভার পয়েন্টটা আলাদা আলাদা, কিন্তু এপিআই দেখতে তো একই হবে, এপিআই তো আর আলাদা হবে না, সবই তো এপিআই জেসন। তো সেই ক্ষেত্রে কী হলো, সবকটার আলটিমেট আউটপুট আসছে জেসনে। এবার জেসনে আউটপুট এসে গেল, এবার মাইক্রো ফ্রন্ট এন্ড, কেউ অ্যাঙ্গুলার এক্সপার্ট, কেউ রিয়াক্ট এক্সপার্ট, কেউ ভিউতে এক্সপার্ট, কেউ অন্য কিছুতে এক্সপার্ট, এবার তাদেরকেও আবার মিক্স করে একটা জায়গায় ফেলে লঞ্চ করো। এবার তার জন্য এইটা একটা আছে, এইটা একটা আছে, এই দুটো অপশানসকে আমরা ইউজ করতে পারি প্যারালালি, যেখানে আমাদের কী হচ্ছে, যত মানে আলাদা লেভেলের যত ডেভেলপার্স আছে তাদেরকে একসঙ্গে এক জায়গায় বসিয়ে কাজ করতে পারবো। কেউ হয়তো অ্যাঙ্গুলার এক্সপার্ট, আমি যদি এনএক্স ফ্রেমওয়ার্ক যদি ইউজ করি, এই যে এনএক্সটা, এটা এটা হচ্ছে কি একটা ফ্রেমওয়ার্ক। এবার এইটাকে যদি আমি ইউজ করি, এখানে কী হচ্ছে,
আমার এখানে কিন্তু আবার এর একটা অপশান দিয়ে রেখেছে। এতে কী আছে, আমি এতে অ্যাঙ্গুলারও ইউজ করতে পারবো, রিয়াক্টও ইউজ করতে পারবো, ভিউ ইউজ করতে পারবো, যে তিনটে মোস্টলি ইন্ডাস্ট্রিতে পপুলার ফ্রন্ট এন্ডে। ব্যাস, এবার এখানে আর একটা অপশান দিয়েছে ব্যাক এন্ডের যারা নোট জেএসে কাজ করতে আছে, নোট জেএস ফেডারেশন দিয়েছে, জাভার যারা কাজ করছে জাভার পার্ট দিয়ে দিয়েছে। ব্যাস, যতটা সম্ভব দিয়ে দিয়েছে মডেল করে এক প্ল্যাটফর্মে ঢুকিয়ে কাজকর্ম করা। এবার কী হচ্ছে, এইখানের স্ট্রাকচারটাকে এমনভাবে তৈরি করা যখন কিনা ওই অ্যাপ্লিকেশানটা যখন চলবে তখন চলছে বিশাল একটা আকৃতির অ্যাপ্লিকেশান, বাট তার পুরো প্রসেসটা ম্যানেজ হচ্ছে একটা পার্টিকুলার সার্ভার দিয়ে। এবার এখানে যেমন আপনি কিক ক্লকের কথা বলেছিলেন, ওটা আপনার মুখেই প্রথম শুনেছিলাম, কিন্তু আমি জিনিসটাকে দেখলাম ভালো করে, জিনিসটা ভালো কীরকম, সিঙ্গেল সাইন অন, মানে মেনলি ব্যাপার হচ্ছে অথেন্টিকেশনের জন্য। মনে করুন আপনার অ্যাপ্লিকেশানে আপনি যখন ডেটা দেবেন তখন আপনি আপনার অ্যাপ্লিকেশানের সিকিউরিটি রাখতে চাইবেন, এবার অন্য একজন সেও তার সিকিউরিটি রাখতে যাবে, সবাইকে তো অ্যাক্সেস দেওয়া যাবে না, তখন হচ্ছে কি ওই কিক ক্লককে শেয়ার করে, ওর অথেন্টিকেশন প্রসেসকে শেয়ার করে সবাই সবার শেয়ারিং ডেটাবেসের অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। তো এইগুলোই হচ্ছে ব্যাপার। তো এই আর এইগুলো কী হচ্ছে, নোট জেএসে এই কাজটা খুব ভালো হয়। তারপরে মেন হচ্ছে মাইক্রো সার্ভিস বেস আর্কিটেকচার। মাইক্রো সার্ভিস বেস আর্কিটেকচার বেসিক্যালি কী হচ্ছে, মনে করুন আপনি একটা পোর্টে আউটপুট দিলেন, অন্য একজন আর এক পোর্টে আউটপুট দিল, এরকমভাবে 10জন 10টা মডিউল বানিয়েছে এবং 10টা ব্যাকএন্ড টেকনোলজি ইউজ করলো। এবার তাদের প্রত্যেকটাকে মার্জ করলাম আমি একটা মডিউল দিয়ে, করে আমি সেটাকে একটা অ্যাপ্লিকেশান হিসেবে আমি লঞ্চ করে দিলাম। এবার সেটা হয়ে গেল, এসে গেল। এবার যেই মুভমেন্টে ওটা এসে গেল, এবার সেটাকে নিয়ে আমি আবার ফ্রন্ট এন্ডেও ওইভাবে লাগিয়ে দিলাম। এবার এই জিনিসগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেস। এবার এটার কোনো অ্যাকচুয়ালি এরকম নয় যে ওটার কোনো নির্দিষ্ট টেকনোলজিতে বাধা বা নির্দিষ্ট স্কিল লেভেলের মধ্যে বাধা থাকবে। আর এটা একমাত্র নোট জেএসের ডেভেলপারদের ক্ষেত্রে এইটা খুবই ইজি হয়ে যায় এই কাজটা করতে। যাই হোক, এবার আমরা যেটা ফেচ এপিআইয়ের ভেতরে আমরা যেটা করব, তো আমাদের এখানে এপিআই এর জন্য জেসন প্লেস হোল্ডার টাইপি কোড বলে এই যে সাইটটা আছে, এখানে আমরা কিছু ডামি এপিআই পাচ্ছি, মক এপিআই, ঠিক আছে, যেখান থেকে আমাদের কিছু ডেটা আমরা কুইকলি কনজিউম করতে পারি এখান থেকে। আমি সেদিন একটা দেখলাম, আর একটা জিনিস মকিটো বলে একটা জিনিস আছে, ওটা থেকে মক এপিআই পাওয়া যায়। মকিটো? হ্যাঁ, সে তো আছে প্রচুর। মকিটোতে কি আছে? না দেখুন মকিটো, এটা না, এটা না। এখানেই ঢোকাবে। একটা যেটা আছে সেটা হচ্ছে আরেকটা যে ওয়েদার এপিআই সবসময় পাওয়া যায়। সে তো পাওয়া যায় না, ওয়েদার এপিআই, ওয়েদার এপিআই এটা করতে চাইছেন? ওয়েদার এপিআই পাবেন, টিভি চ্যানেল পাবেন, টিভি চ্যানেল বলে সার্চ করুন, টিভি চ্যানেল এপিআই, ফ্রি টিভি চ্যানেল এপিআই, ফ্রি টিভি এপিআই। এটা হচ্ছে র্যাপিড এপিআই থেকে পাওয়া যাচ্ছে। র্যাপিড এপিআইতে একটা ব্যাপার আছে, এখানে কিছু লিমিটেশনস আছে, মানে 100% ফ্রি না র্যাপিড এপিআইতে। র্যাপিড এপিআইয়ের অনেক এপিআই আছে, বাট 100% ফ্রি এপিআই পাওয়া যাবে না, কারণ এইটা হচ্ছে বেসিক্যালি এপিআই মার্কেট প্লেস। এইটা দেখছেন, ইউজার রেটিং পাবেন,
চ্যানেল পাবেন, চ্যানেল আছে। এটাও তাই, এটাও ফ্রি না। এই টাইপের একটা আছে, এটা আমি খুঁজে বলবো আপনাকে কোনটা। এটা বোধহয় তাহলে সেটা না, একটা আছে চ্যানেল ট্যানেল দেয় সব, এটা না হতে। এটা এটা হচ্ছে আছে তো অবশ্যই, কিন্তু এবার কিছু লিমিটেড থাকবে, কিছু লিমিটেড থাকে, মানে এইরকম নয় যে নেই, আছে লিমিটেড ডেটা, লিমিটেড অ্যাক্সেস রয়েছে। সে সব জায়গা দিয়েই করা যাবে, কিন্তু ওই সাইন আপ করতে হবে, সাইন আপ করে স্ট্রিম ডেটা নিতে হবে। ঠিক আছে, আমরা এমনি নর্মাল আগে এপিআই ইন্টিগ্রেশন দেখি, তারপরে তারপরে টিভি চ্যানেল এপিআই বা যা হোক এপিআই নেওয়া যাবে। ওয়েদার এপিআই একবার দেখা যাক যদি ফ্রিতে বিনা লগ ইনে পাওয়া যায়। ফ্রিটা দেখতে হবে। এই তো ওয়েদার এপিআই দেখি, শুধু মেন হচ্ছে আমি এখন লগ ইন করতে চাইছি, এটা কথা। সাইন ইনটা করতে চাইছি না। সেই এখানে কী লাগবে বলছে। আমি আপাতত এখন কোনো এরকম কোনো এপিআই নিতে চাইছি না যাতে কিনা আমার কী লাগবে। তো আমার এখানে আপাতত এটা রয়েছে, একটা আছে, আর একটা আছে ফেক স্টোর এপিআই। তো ফেক স্টোর কোথায় হলো? আচ্ছা, এটা পাওয়া গেছে। ওকে, এটা দিয়েও কাজ চলে যাবে। এটা এটাও চলবে। তো এই কিছু ফেক স্টোর এপিআই বা ফেক এপিআই কিছু রয়েছে যেগুলোকে আমরা ইউজ করতে পারি। তো আমি এইটাকে ইউজ করি, এটার মোটামুটি দেখলাম। তাহলে এই যে এপিআই এন্ড পয়েন্ট রয়েছে, এই এপিআই এন্ড পয়েন্টটাকে নিলাম, কাট করলাম এবং এটাকে পেস্ট করে প্রথমে ব্রাউজারে দেখে নিচ্ছি আমাদের কী ডেটা আসছে। ওকে, তাহলে এই ফেক স্টোর এপিআইয়ের এইটাকে নিয়ে আমরা আমাদের একটা কম্পোনেন্ট বানাচ্ছি যেটার নাম দিচ্ছি প্রোডাক্টস, প্রোডাক্ট ডট টিএসএক্স, export default function প্রোডাক্টস বলে পেলাম। এবার এটাকে রাউটারে সেট করে নিই।
এটাকে আমরা এখানে লিঙ্ক করে নিলাম। এবার এটাকে আমরা ন্যাপ বারের সঙ্গে মার্চ করে নিই। ঠিক আছে, তো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস স্যার আমরা দুটো অপশানস এখানে বানিয়ে নিলাম। তাহলে এখানে প্রোডাক্টসের এখানে গেলাম, তো প্রোডাক্টসের মধ্যে আমাদের এই প্রোডাক্ট পার্টটা দেখি। এখানে আমাদের ডিআইবি ক্লাস নেম কন্টেইনার দিয়ে নিই। তাহলে এখানে আমাদের মিডল পেজ এসে গেল। এবার এইখানে আমাদের অ্যাকচুয়ালি প্রোডাক্টের ডেটাটা শো করাবো। এবার প্রোডাক্টের ডেটা শো করাবার জন্য আমাদের এখানে কার্ডের ডিজাইন লাগবে। তো কার্ডের ডিজাইনের জন্য আমরা এখানে এইচআর বসালাম। এবার এখানে আমাদের একটা কার্ডের ডিজাইন বসাবো, বাট এখানে আমি করছি কি ফার্স্টে আমি এখানে কনস্ট প্রোডাক্টস পিআরও ডিউসিটিএস প্রোডাক্টস ইউআরআই যেটা আমি কপি করে রেখেছি ওইটাকে আমি এখানে বসিয়ে নিলাম আপাতত। এইটা থেকে অ্যাকচুয়ালি আমাদের ডেটাটাকে তুলে আনতে হবে। এবার ঘটনাটা হচ্ছে যে এই ডেটাটাকে আমরা এখানে অ্যাক্সেস করব। এবার আমাদের লাগবে ডিজাইন পার্ট। ডিজাইনের জন্য গেট বুটস্ট্র্যাপে গেলাম, গিয়ে এখানে আমরা কার্ডে যাব। অবশ্যই আমাদের এটার মধ্যে একবার দেখে নিই, ইমেজ নিশ্চয়ই থাকা উচিত। এখানে ইমেজ রয়েছে। এখানে প্রোডাক্টস বাই ক্যাটাগরিতে রয়েছে, বাট এখানে যে প্রোডাক্টসগুলো দেখতে পাচ্ছি এই প্রোডাক্টসটাকে দেখতে এরকম হওয়া উচিত। তার জন্য একবার একটু ছবিটা দেখে নিই। ওকে, ঠিক আছে, যা আছে থাকুক। টাইটেল অ্যাকচুয়ালি ঠিকঠাক দেওয়া নেই, প্রোডাক্টসের টাইটেলগুলো ভুলভালভাবে দেওয়া রয়েছে। ওকে, এবার আমরা এখানে প্রথমে কার্ডের ডিজাইন নিলাম। এই কার্ডের ডিজাইনটাকেই ডাইরেক্টলি কপি করছি, করে আমি এইখানে না রেখে আমি এখানে কার্ড কম্পোনেন্ট বলে বানাচ্ছি। কম্পোনেন্টসে CARD কার্ড ডট TSX, এখানে কার্ড ডট TSX করে এক্সপোর্ট ডিফল্ট ফাংশন করে এখানে আমরা কার্ড বানাচ্ছি। এবং এই কার্ডটার নাম প্রোডাক্ট কার্ড হিসেবেও রাখতে পারি, কারণ যেহেতু আমি এটাকে স্পেসিক্যালি প্রোডাক্টের জন্যই করছি, তো সেক্ষেত্রে আমি এটাকে প্রোডাক্ট কার্ড বলে রাখলাম। রিটার্ন করে এবার আমাদের যে ডিজাইনটা আমরা কপি করেছি সেটাকে এবার পেস্ট করে দিই। এইখানে এই স্টাইলটাকে রাখবো না, মানে এখানে একটা হোয়াইট রয়েছে,
এবার এটা হয়ে গেল আমাদের প্রোডাক্টের কার্ডটা। এবার এইখান থেকে আমরা কি কি নেব? বাহ, এখানে অনেক কিছু দেখিয়ে দিচ্ছেন, আইটি, ডেসক্রিপশান, টাইটেল, এত কিছু আসতে পারে। তো এতগুলো ডেটা আমরা এইভাবে পাঠাবো না। এখানে আমরা প্রোডাক্ট বলে এখানে পাঠাবো, এবং এখানে যে প্রোডাক্টের যে পার্টটা রয়েছে সেটাকে প্রোডাক্ট এনি করে রাখছি। ইন্টারফেস বানিয়ে নেওয়া যায় তো? হ্যাঁ, সে বানিয়ে নিতে পারবো, কিন্তু আপাতত আমরা বানাচ্ছি না। এখানে ইন্টারফেস বা টাইপ, এখানে আমরা ইন্টারফেস অথবা টাইপ বলেও করতে পারি, ঠিক আছে? টাইপটা কি? এই একই জিনিস, ইন্টারফেসের আর একটা উপায়, যেটা এখানে আমরা এইভাবে করতে পারি। এটা প্রোডাক্ট টাইপ কাস্টিং, যেটা যেটা এটা সেটাই এখানে। আচ্ছা, প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট কোলন ওরকম ভাবে লেখার কি দরকার? মানে প্রোডাক্ট প্যাকেট ট্যাকেট না দিয়ে যদি প্রোডাক্ট কোলন প্রোডাক্ট লিখি তাহলে হবে না? প্রোডাক্ট লিখলে হবে না, কারণ বেসিক্যালি আমার এইটা হচ্ছে প্রপস, এবং প্রোডাক্ট হবে আমার কি, মানে এই প্রোডাক্ট কি এর মধ্যে আমাদের এই প্রোডাক্টের ইনফরমেশনসটা পাস হবে, এটার জন্য। এটা আমি বুঝতে পারি না, এই জায়গাটা কনফিউশন লাগে। ওটা বোঝাচ্ছি। প্রোডাক্ট ডট থাম্বনেল, এখানে প্রোডাক্টস ডট টাইটেল, এই কার্ডের মধ্যেও আমরা প্রোডাক্ট টাইটেল, অ্যান্ড এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট রেটিং, স্টক কতগুলো আছে, অ্যান্ড ব্র্যান্ড, আর কিছু ক্যাটাগরি। ঠিক আছে, অনেকগুলো জিনিসই এসে গেছে। আপনাকে এত হেল্প করে কি করে আমি বুঝতে পারি না, একদম পুরো ডিটো ক্লাসটা একদম পুরো টাইপ করে দিল, আমাকে তো ভুল ভাল হেল্প করে। অ্যাকচুয়ালি আমি করতে করতে অভ্যাস হয়ে গেছে, ও বোঝে যে আমার কি চাই, আর তারপরে এখানে ইউআর ধরে বসিয়ে দিয়েছি, ও অটোমেটিক্যালি ফেচ করে নিয়েছে হয়তো যে প্রোডাক্ট এটা কী আছে, যদিও এক্স্যাক্টলি মনে হয় বসায়নি, কারণ এখানে ক্যাটাগরি অবজেক্ট রয়েছে, এখানে যেটা দিয়েছে ব্র্যান্ড ফ্র্যান্ড দিয়েছে, কিন্তু এখানে ব্র্যান্ডের গল্প কোথাও লেখা নেই। এখানে একটা সম্ভাব্য জিনিস দিয়েছে যেটা হতে পারে, এটা হচ্ছে আপনার এই উইন্ডসার্ফটা রয়েছে কি? হুম, না, আমার অ্যাকচুয়ালি এইটা কাজ করে, এইটা এই প্লাগিনসটা থাকলে আপনাকে কুইক হেল্প করবে। হেল্প করে আমাকে, কিন্তু এরকম না, একদম ডিটো একদম বলতে পারে এরকম না। ঠিক আছে, এবার এটা এই কার্ডটা নিলাম। এবার এই কার্ডটা নেওয়ার পরে আমি এখানে করছি কি, এখানে ডিভ ক্লাস টাইম রো, এটাকে স্টপ করি, অ্যান্ড দেন এখানে আমরা করব কি, এখানে আমি ডিভ ক্লাস এই যেটা রয়েছে এইখানে আমি করব কি, এখানে কলাম MD3, মানে বেসিক্যালি আমি এক একটা কলামে 4টে করে আমরা প্রোডাক্ট দেখাবো। তার মানে এখানে প্রোডাক্ট, সরি, PRODUCT প্রোডাক্ট কার্ড করব। তো এই হয়ে গেল আমাদের এলিমেন্টটা। ঠিক আছে, এই এলিমেন্টে আমাদের এই প্রোডাক্ট বলে যেটা আছে এইখানে আমাদের প্রোডাক্ট এটা পাস করাতে হবে। যখন এটা আমরা এলিমেন্টে এই যে প্রোডাক্ট বলে যে প্রপার্টিটা দিলাম, এই প্রোডাক্টের যখন আমরা অ্যাজ অ্যাট্রিবিউট ইউজ করব, তখন এই প্রোডাক্টের এই পার্টটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, এবং এইটা যখন অ্যাজ এলিমেন্ট আমি ইউজ করছি,
তখন এই যে পার্টিকুলার এই যে পুরো পার্টটা এটাকে বলা হচ্ছে প্রপার্টি, মানে প্রপস। এবং যদি এটা আমাদের ফাংশন হতো, মানে এটা যদি এরকম, আমি এটাকে যদি এরকমভাবে লিখে যদি এটাকে ফাংশন বানাতাম, যদি এটা আমার এখানে ফাংশন হয়ে যেত এই ব্যাপারটা, তখন সেক্ষেত্রে কিন্তু আপনার এইখানে এইখানে যদি আমি প্রোডাক্টসটা লিখতাম, মানে প্রোডাক্টটা যদি লিখতাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইটা হতো। তখন সেক্ষেত্রে কিন্তু আপনার এই পার্টটা এরকম না হয়, এইরকম হতো, এইরকম হতো, ঠিক আছে, যদি কিনা আমি ফাংশন হিসেবে লিখতাম, তখন কী হতো, এইভাবে যেত। কিন্তু যেহেতু আমি এটাকে জেএসএক্স এলিমেন্ট বানাতে চাইছিলাম, জেএসএক্স এলিমেন্ট বানালে পরে তখন আমাদের এই জিনিসটা আমাদের এইভাবে থেকে এইভাবে কনভার্ট হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে আমাদের এখানে প্রোডাক্ট ডেটা বসাতে হবে। তো প্রোডাক্টস ডেটা বসাতে গেলে এখানে আমাদের স্টেটের হেল্প নিতে হবে। তো এখানে কনস্ট, এখানে PRO DUCTS প্রোডাক্টস অ্যান্ড সেট প্রোডাক্টস বলে এখানে আমাদের এই ইউ স্টেটের হেল্প নিতে হবে। এবার প্রশ্ন করবেন কেন স্টেট, সরি এইখানে না, এইখানে তো অনলি সিঙ্গেল প্রোডাক্ট যাবে, এইখানে প্রোডাক্টস যাচ্ছে এবং এই প্রোডাক্টস ম্যাপের মধ্যে এইখানে অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্টের ডেটাটা পাস হবে। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। এখান থেকে প্রোডাক্টস আমাদের একটা সিঙ্গেল প্রোডাক্টস থেকে একটা সিঙ্গেল প্রোডাক্ট বেরোবে এবং সেই সিঙ্গেল প্রোডাক্ট ডেটা আমাদের এখানে পাস করবে। ওকে, এই হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। এবার কেন আমাদের এখানে এই প্রোডাক্টস এই ইউ স্টেটটা নিলাম, এখানে ইউ স্টেট নেওয়ার কারণ হচ্ছে কি, যখন আমরা এপিআইকে কল করব ডেটা ক্যাচ করার জন্য, তখন ডেটাটা তো আমাদের সঙ্গে সঙ্গে আসবে না, ডেটাটা আসতে কিছুক্ষণ সময় নেবে। এবং সেই যে যতক্ষণ ডেটা আসতে সময় নেবে, সেই সময়টুকু ওয়েট করার জন্য আমাদের একটা প্রসেস ব্যাকগ্রাউন্ডে চলবে। এবং সেই প্রসেসটা যখনই সাকসেস হবে তখনই কী হবে, এইখানে প্রোডাক্টটা সেট হবে এবং তারপরে আমাদের সেই প্রোডাক্টটা, এটা হচ্ছে ভ্যারিয়েবল যেখানে অবজারভারের মাধ্যমে ডেটাটা এসে পৌঁছবে এবং তখনই আমাদের ডেটাটা শো করবে। এটা খুব কম টাইমের মধ্যে হবে এবং সেই কারণে আমাদের এটা করতে হবে এইভাবে। এবার এটাকে ফেচ করার জন্য আমাদের ফেচ এপিআই, মানে ডাইরেক্টলি আমরা এটাকে এইভাবে কল করতে পারি। এইটা হচ্ছে ডাইরেক্ট কোড যেটাকে আমরা ইউজ করতে পারি, যেখানে মেনলি কী হচ্ছে, ফেচ বলে একটা ফাংশন রয়েছে যার রিটার্ন আসছে প্রমিসে। এবং যখন আমাদের এই ফেচ ডেটার প্রমিসে আসে, তো এইখানে মেনলি কী আছে, ফেচের মধ্যে আমরা প্রথমে ইনপুট রিকোয়েস্ট ইনফো অথবা ইউআরএল পাঠাতে পারবো। তো এখানে অ্যাকচুয়ালি রিকোয়েস্ট ইনফো পাঠিয়েছি, যার মানে এখানে একটা ইউআরএল পাঠানো হয়েছে। এবং এখানে যখনই আমাদের ডেটাটা পেয়ে যাচ্ছে, তখন সেই ডেটাটাকে আমাদের র ডেটা আসবে, সেটাকে জেসনে কনভার্ট করে নিতে হবে। এবং জেসনে যখন ডেটাটা কনভার্ট হয়ে যাবে, তখন সেই ডেটাটাকে আমরা পুশ করে দেবো এর মধ্যে। মানে মেনলি ব্যাপারটা হচ্ছে কি, এই ডেটাটা যখনই আমরা পেয়ে যাব, তখনই আমাদের সেট প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট ডেটা সেট হয়ে যাবে এবং সেই ডেটাটাকে আমরা এখানে শো করতে পারবো। ওকে, এবং সেই ডেটাটাই আমাদের এখানে এসে শো করবে। দেখা যাক কিছু ম্যাচ করলো কি না। ওকে, এখানে বলছে আইডি, নেম, স্ল্যাগ এগুলো কোন কারোর সঙ্গে ম্যাচ করেনি। এইগুলো যেহেতু আমাদের এখানে এই সমস্ত ডেটা হয়ে গেছে ম্যান্ডেটরি ডেটা, এগুলোকে সব কটাকে অপশনাল বানিয়ে দিই, নাহলে পরে প্রবলেম ক্রিয়েট করবে। আর যে যে ডেটাগুলো আমার অ্যাকচুয়ালি লাগবে সেগুলোকেই আমার এখানে থাকবে, আদারওয়াইজ থাকবে না। এই সমস্ত প্রোডাক্ট ডেটাকে আমি এখানে ম্যানুয়ালি অপশনাল করে দিলাম।
অপশনাল করে দেওয়ার পরও এখানে কি বলছে এই আচ্ছা, প্রথমে আমি এখানে এই ডেটাটাকে দেখাবার আগে আমি আগে এটাকে লগের মধ্যে দেখে নিই যে আমার ডেটাটা লগে কী শো করছে। আর এইখানে এই প্রিন্টিংয়ের আগে আমরা এখানে লিখে নিই ওকে। তো আপাতত আমি এখানে এটা কনসোলে আগে প্রথমে দেখে নিই ডেটা কী কী আসছে। এইখানে আমাদের সমস্ত ডেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এইখানে এইবার আমরা প্রপার ওয়েতে একটা ডেটা দেখতে পাচ্ছি। এখানে 53খানা ডেটা টোটাল রয়েছে এবং এই 53টা ডেটার মধ্যে এখানে টাইটেল রয়েছে, স্ল্যাগ রয়েছে, প্রাইস রয়েছে, ডেসক্রিপশন রয়েছে। তাহলে একটাকে এক্সপ্যান্ড করি। টাইটেল রয়েছে, তাহলে এখানে যেটা স্কিমাটা রয়েছে সেই স্কিমা ধরে আমরা স্কিমার পার্টটাকে রেডি করি। আজকে মনে হয় ফেচ এপিআইটাই হবে। সে ফেচ এপিআইটাই হোক না, তো অসুবিধা তো নেই। পরের দিন তার অ্যাক্সেসটা করতে আসছে। আচ্ছা, সত্যি কথা বলতে একটু ঘুম পেয়ে যাচ্ছে, আজকে খুব খাটিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঘুম পেয়ে গেলে টিআইটিএলই টাইটেল, টাইটেল আমাদের কি কি আছে? ডেসক্রিপশন আছে, টাইটেলটা আছে, ডেসক্রিপশন আছে, প্রাইসও আছে। প্রাইস আছে, প্রাইস আছে, ক্যাটাগরি আছে বোধহয়। তারপর ক্যাটাগরি আছে, বাট ক্যাটাগরিটা ওটা অবজেক্ট। নিতে গেলে নেস্টেড অবজেক্ট করতে হবে। ক্যাটাগরি আছে, বাট এটা হচ্ছে অবজেক্ট। জাস্ট আমি অবজেক্ট লিখে রেখে দিলাম, ঠিক আছে। এটাকে অবজেক্ট লেখা ঠিক না, এটাকে নেস্টেড, এটা একটা স্ট্রাকচার ডিফাইন করা উচিত। অবজেক্ট লিখে দিচ্ছি, আপাতত অবজেক্ট লিখে দিচ্ছি, পরে যখন নেস্টেড থাকবে তখন নেস্টেড করবো। ব্র্যান্ড, ইমেজ, স্টক এগুলো আপাতত দেখছি না, ঠিক আছে। এবার এখানে কি হচ্ছে, আমাদের ইমেজেস রয়েছে, ডেসক্রিপশন রয়েছে, ক্রিয়েটেড অ্যাড অপশন রয়েছে, আপডেটেড অ্যাড রয়েছে। বাট এই দুটো চাইলে দেখাতে পারি। ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, এই অপশানসগুলো রয়েছে। এবার এখানে ইমেজে যেটা রয়েছে, ইমেজ, ফার্স্ট ইমেজটাকে শুধু শো করাতে চাই, তার জন্য আমি এখানে এটা নিলাম। আর এখানে এক্সট্রা যেটা আছে, এখানে ইমেজ ডট নেম আসতে পারে। নেম তো নিয়েছেন, মানে নিইনি, ওখানে অবজেক্ট বলে রেখেছি, এবার সেই হিসাবে ওটা হতে পারে। অবজেক্ট বললে তো রেড দেখাবে, তো বুঝতে পারবে না যে অবজেক্টটা আছে, নেমটা আছে। এমনি করে দিলে কোনো ঝামেলা নেই। অপশন তো আছে, এমনি করে দিলাম। তাছে নেস্টেড স্ট্রাকচার করলে হতো না? এবার নেস্টেড স্ট্রাকচার করলে তাহলে এখানে এবার ক্যাটাগরি করতে হবে। এবার ক্যাটাগরি, এটা আবার কারবে দেখতে
ক্যাটাগরি করতে হবে। তারপরে এখানে নেম, স্লাগ, ইমেজ। নেম আর ইমেজটা দিয়ে দিতে হয়ে যাচ্ছে। নেম SLUG স্লাগ, বাস। নেম স্লাগ ইমেজ, আচ্ছা, এখানেও একটা স্লাগ দিয়ে রাখি। এবার এইটাকে এই জায়গাটা এটা দিয়ে দিতে হবে, যদি বাই চান্স না থাকে তখন ওটা। এটা মানে কিন্তু বাই চান্স না থাকা না, এটা আমি পড়ছিলাম, আমি জানি না ভুল পড়লাম কিনা, আমি আপনাকে জিজ্ঞেস করবো ভাবছিলাম এই প্রশ্নটা। এটা মানে আমি বলে দিচ্ছি ডেফিনেটলি ভ্যালু থাকবে। কোশ্চেন মার্কটা দিলে বোধহয় বলছে যে নাও থাকতে পারে, অবজেক্টটা না রয়েছে, কিন্তু এটা মানে তো বলছে যে ডেফিনেটলি থাকবে, আমি সেটা কনফার্ম করছি। ডেফিনেটলি মানে হচ্ছে এখানে যদি ভ্যালু থাকে সেটা হচ্ছে নাল ভ্যালু থাকবে, মানে ভ্যালুটা নাল হয়ে যাবে। এটা আমাকে একটু পরে তিনি বলবেন তো, একটু আমি একটু কনফিউজ হয়ে গেছে, আজকেই পড়েছি এটা, কনফিউশন লাগছিল কোশ্চেন মার্ক আর এটার মধ্যে তফাৎ কি। কোশ্চেন মার্ক মানে তো সে তো অপশনালি, বাট হ্যাঁ, এইখানে এটা হচ্ছে বেসিক্যালি এখানে কোশ্চেন মার্ক দিয়ে রাখতে পারি, বাট মেনলি এটাকে এইভাবেই এটাকে সরানো হয়। এবার কোশ্চেন মার্ক দিয়েও সরাচ্ছে তো, আচ্ছা তাহলে এটা একটা অপশন করে রেখেছে, বাট এইটা করা মানেও আমার সেই একই প্রবলেমই দাঁড়াবে। কারণ এখানে যদি আমি ভ্যালু যদি না আসে বাই চান্স, তাহলে কি সে ছেড়ে দেবে? ছাড়বে বলে তো আমার মনে হয় না। দেখা যাক। এবার এখানে বেসিক্যালি এখানে একটা জিনিস আমরা করতে পারি, যদি এইখানে একটা জিনিস হয়, প্রোডাক্ট ক্যাটাগরি যদি থাকে তাহলে এই পার্টটা বসবে। এইটা করলে আমাদের এখানের প্রবলেমটা সলভ হয়। এবার আমাদের এই প্রোডাক্টের পার্টটা রেডি। এবার আমরা এইখানে যেটা কমেন্ট আউট করে রাখা ছিল সেটাকে এবার ক্যাচ করে এখানে ফেলবো। এবার এই যে প্রোডাক্টের ক্যাটাগরিটা, এবার সেই ডেটাটাকে সেট প্রোডাক্ট ডেটা, দেখুন এখানে ডেটা চটচড়িয়ে চলে আসলো। সুন্দর। একবার দেখি ওখানে কোডটা দেখে একটু পেয়ে। ঠিক আছে, এবার শুধু একটু সামান্য একটু আপডেট করতে হবে, সেটা হচ্ছে আমাদের এইখানে ডেসক্রিপশানটায় অনেক বেশি আছে, তো এখানে স্প্লিট করে এখানে আমরা আচ্ছা সরি স্প্লিট নয়, এটা স্লাইস হবে। সাবস্ট্রিং করে সাবস্ট্রিগার করে 100 ক্যারেক্টার, আর এখানে টাইটেলও ডট ওকে হয়ে গেছে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের ডেটাগুলো, যেখানে আমরা সমস্ত ডেটা দেখতে পাচ্ছি। এবার কোড হচ্ছে এইটুকুই, যে প্রথমে আমাদের এই কার্ড কোডটা বানালাম, আর তারপরে এইখানে আমরা এইখান থেকে ডেটা ফেচ করে ডেটাটাকে তুললাম,
সরি, এইখানে পুরো ডেটাটাকে এখানে তুললাম এবং সেখানে আমাদের এইভাবে ফেচ এপিআই দিয়ে ফেচ করিয়ে দেন ডেটাটাকে সেট করে দেওয়া হলো। সে এখানে কিছু দেন ইউজ হয় না, দেন ওয়েন কিছু ইউজ হয়? এখানে দেন ইউজ হয় যখন আমরা প্রসেস চলতে থাকছে কন্টিনিউয়াস লুপে, মানে এইখান থেকে যখন ডেটা এখানে আসছে, এটা বেসিক্যালি কী হচ্ছে, এইখানে একটা জিনিস বলেছিলাম যে প্রমিস যদি দেখতে পাওয়া যায়, প্রমিস থেকে অ্যাকচুয়ালি আমাদের দুটো মানে দুটো নয়, তিনটে আউটপুট পাওয়া যায়। প্রমিসের পরে যদি আমরা ডট দিই, এখানে তিনটে মেন আউটপুট দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে দেন, একটা হচ্ছে ক্যাচ, আর একটা হচ্ছে ফাইনালি। এটা হচ্ছে ট্রাই ক্যাচের মতন ব্যাপারটা। যদি আমাদের সাকসেস রেসপন্স আসে তাহলে সেটা দেনে আমরা পাবো, যদি আমাদের কোনো রকম এরর আসে সেটা ক্যাচে দেখতে পাবো। আর সে যেটাই হোক না কেন, মানে দুটোর মধ্যে যেটাই আসুক না কেন, ফাইনালিটা সবসময় কাজ করবে। এবার ফাইনালিটা বেসিক্যালি ক্লোজার হিসেবে কাজ করে, মানে যদি আমার এখানে ডেটা পাচ্ছে তাহলেও অনেক সময় ডেটাবেসকে মানে সি এর ফরম্যাট অনুযায়ী ডেটাবেসকে ক্লোজ করে দিতে হয়। তো এখানেও আমাদের ওই ফাইনালি ইউজ করে আমরা সেখানে কিছু যদি আমরা ওপেন করি সেটাকে আমরা ইউজ করতে পারি। আর ক্যাচ হচ্ছে যদি কোনো রকম প্রবলেম আসে সেটাকে আমরা মনিটর করতে পারি। আর ফাইনালি তো অল টাইমই চলবে, এই হচ্ছে ব্যাপারটা। দুবার দেন দেখলাম কেন তবে? এবার দুবার দেন বলতে বেসিক্যালি আমরা দেনের পরে দেন রাখতে পারি যদি কিনা আমার এখানে যে রেসপন্সটা বেরোচ্ছে এটাও দেখুন প্রমিস রেজাল্ট বেরোচ্ছে। এটা যেহেতু প্রমিস দিচ্ছে, মানে এখানে যেহেতু জেসন ডেটাটা প্রমিসে আউটপুট আসছে, সেই কারণের জন্য আবার একটা দেন বসতে বেরোচ্ছে। এগুলো অ্যাসিঙ্ক অ্যাভয়েড করা যায়? হুম, এগুলো অ্যাসিঙ্ক অ্যাভয়েড করা যায়? হ্যাঁ, এটা আবার অ্যাসিঙ্ক অ্যাওয়েট দিয়েও করা যায়। এবার যদি আমরা অ্যাসিঙ্ক অ্যাওয়েট দিয়ে যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এখানে কী করলাম, এইখানে ইউজ এফেক্ট ইউজ করলাম। করার পরে আমি এই যে ব্যাপারটা, এইটাকে আমরা এখানে ওটাকে কমেন্ট করে রেখে দেন আগের লাইনটা, তাহলে দুটোই পেতাম। কিছু না, এই তো সিম্পলি এই যে লাইনটা, এইটাই আচ্ছা ঠিক এইটাই ঠিক। আমাদের এইখানে সরি, এটা আমাদের এইখানে থাকছে যেটা সিম্পল ওয়েতে। এবার এখানে কী হচ্ছে, আর একটা যেটা অ্যাসিঙ্ক অ্যাওয়েট করে করব, তার জন্য মেনলি কী হচ্ছে, এখানে একটা সেলফ কলিং ফাংশনস টাইপের আমি এখানে একটা ফাংশন কল করছি। ওকে, এবার এইখানে ASYNC অ্যাসিঙ্ক এই একটা ফাংশন, তার ভেতরে একটা ফাংশন করে আমি এখানে করছি কনস্ট ডেটাস করে এইখানে ফেচ ইউআরআই করছি, ঠিক আছে। ফেচ ইউআরআই করার পরে এইখান থেকে আমাদের সরি, এটা ডেটাস নয়, এটাকে বলা হয় PONSE রেসপন্স থেকে আমরা এটাকে ডেটা নেব, তারপর ডেটা থেকে আমাদের প্রোডাক্টটা সেট করবে। তাহলে এইখানে কী হচ্ছে, আমাদের এটা বেরোচ্ছিল প্রমিসে, তো প্রমিসে আসার জন্য প্রথমে রেসপন্স পেলাম। এবার সেকেন্ড কী হচ্ছে, এখানে জেসন এপিআই সেটাও প্রমিসে আসে, সে কারণে ওখান থেকে ডেটা বার করলাম। এবার অ্যাকচুয়াল যে ডেটাটা বেরোলো সেই ডেটাটাকেই আমরা এখানে পেস্ট করলাম। এই হলো ওই এই লাইনটারই। দুটো ফাংশন কেন দিতে হলে? ইউজ এফেক্টের ওই প্রথম ফাংশনটাতে অ্যাসিঙ্ক বসানো যেত না? না, এখানে অ্যাকচুয়ালি এই ফাংশনটার মধ্যে আমরা অ্যাসিঙ্ক বসাতে পারবো না, কারণ এইটার মধ্যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এটা একটা এফেক্ট উইথ ডিপেন্ডেন্সি লুপ একটা রয়েছে, যার কারণে এটা একটা ডিপেন্ডেন্সি এরর রয়েছে। ওকে, তো সেই ব্যাপারটার জন্য হ্যাঁ। এবার এখানে আমাদের ডেটাটা দিয়ে দিলাম। তাহলে কী হলো, আমাদের এখানে এই যে ডেটাটা যেটা রয়েছে অ্যাজ ইট ইজ যা ছিল তাই, এই যে দেখুন আসতে কিছুক্ষণ সময় লাগবে, কারণ সার্ভার সাইডে প্রসেস হতে সময় নিচ্ছে। এবার এটাকে লোডার দিয়েও দেখানো যেতে পারে, বাট আপাতত লোডারটা তো একবার বলেছিলাম, কিন্তু লোডার কিভাবে করে? ঠিক এখানে এখানে অ্যাকচুয়ালি এই যে
আমি একবার শুধু দেখতে চাই যে এই এপিআইটা কতবার কল হচ্ছে, কারণ ল্যাক। আচ্ছা, এখানে একটা ব্যাপার হয়েছে, এই ফাংশনটাকে কলই করা হয়নি, এটাকে সেলফ কলিং এর মধ্যে এটা রাখতে হবে। তাহলে এতক্ষণ কাজ করছিল কি করে? না, ওটা তখন ওই এইটা কল হচ্ছিল, এই পার্টটা, এই পার্টে কল হয়নি। ঠিক ঠিক কোন আছে। পার্টটা কল হচ্ছিল? এই পার্টটা কল হয়েছিল, এই পার্টটা কল হয়েছিল, এটা কিন্তু তো বন্ধ করে রেখেছেন আপনি। হ্যাঁ, এটা বন্ধ করার পরেও কল হয়েছিল, কিন্তু এটা এই পার্টটা করাতে কী হয়েছিল, এখানে একটা প্রবলেম ছিল। যে প্রবলেমটা দেখলাম সেটা হচ্ছে কি, মাল্টিপল টাইমস এটা কল করে দিয়েছে, যে কারণের জন্য এটা একটা প্রবলেম সৃষ্টি হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি, কারণ এই মুভমেন্টে যে মুভমেন্টের ডেটাটা পেয়েছে ওইটা এক্সিকিউট করেছে, মানে ডেটা রিসিভড বলে বেশিবার কল করেনি, জাস্ট দুবার এখানে এই মেসেজটা রিফ্লেক্ট করেছে। তো সেই ক্ষেত্রে এটা বেশি রিকোয়েস্ট জেনারেট করেনি। আচ্ছা, এবার এখানে একটা প্রবলেম শুধু বলছে, সেটা হচ্ছে কি এখানে একটা কি বসাতে। আইডিটা বোধহয় নেন। কি বসাতে বলছে, আইডি আছে এখানে, প্রোডাক্টের আইডি আছে, বাট আপনি ক্লাসে নেন বোধহয়। এখানে এনি করে দিলেই হয়ে যাবে, প্রবলেম সলভ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, ক্লাসে করতে পারি, কিন্তু এখানে এটা এই দুটোকে এক্সপোর্ট করা নেই, এক্সপোর্ট না করলে এটাকে টানতে পারবো না। তো এখানে আইডি দেওয়া আছে, এবার এইটাকে যদি আমরা আইডি হিসাবে যদি করতে চাই, তাহলে সেক্ষেত্রে ওইটা করলাম। এবার করার পর এবার এটাকে অ্যাজ, আচ্ছা, এটা এইভাবে না করে এইটাকে এইভাবে স্টেট ক্লিয়ারো ডিইউসিটি প্রোডাক্ট কার্ড, এইটা হয়ে গেল প্রোডাক্টের ডেটা।
এটা কিসের প্রবলেম দেখাচ্ছে বুঝতে পারছি না, কারণ এটা তো কোনো প্রবলেম হওয়ার কথা না। যাই হোক, এইখানে আমাদের যথারীতি যা ডেটা আসার কথা সেটাই আসছে। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্যালি প্রসেস। এবার এটারই আমরা বলছি ওটা কি এক্সপোর্ট ডিফল্ট দিতে হতো তাহলে যেত কোনটা কোনটা ওই ইন্টারফেসটা? এইটা না, এটা ঠিক আছে। এক্সপোর্ট ডিফল্ট একটা যাবে, এখানে একটাই এক্সপোর্ট ডিফল্টে হতে পারে, সব কটা একসঙ্গে আসতে পারে না। এবার এটাকে বলছে যে এটাকেও এক্সপোর্ট যদি ছাড়িয়ে দিই তাহলে কী হবে, এই প্রোডাক্ট কার্ডের যে ব্যাপারটা এই দু রকমভাবে আসবে না, তাহলে এখানে প্রোডাক্ট কার্ড এটা 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 হয়ে গেল, তাহলে হয়তো কিছুটা ঠিক হতে পারে। প্রোডাক্টটা কাটছে কেন, এটাই হচ্ছে কথা। কিন্তু এইটা প্রবলেমটা কী সেজন্য করছে বুঝতে পারছি না, কারণ এখানে অন্য কোনো সিনট্যাক্সের সঙ্গে ম্যাচ হওয়ার তো সম্ভাবনা দেখছি না। এইটাকে এখন এই সমস্ত নতুন অপশান দিয়েছে, টাইপ প্রোডাক্ট, এইটা লিখতে হবে, কারণ যেহেতু এটা একটা ইন্টারফেস টাইপ গোত্রীয়, সে কারণে এই সমস্ত নতুন আপডেটস এসছে। তো এবার এইটাকে ডিফল্ট সবসময় আমাদের ফাইলে একটাই থাকবে, ডিফল্ট আমাদের একটাই হতে পারে, ডিফল্ট মাল্টিপল টাইপস হতে পারে না। বাট এটা এখানে এইভাবে এটা করলেই ঠিক হয়ে গেল। ঠিক আছে, আলটিমেট আমাদের আউটপুট ঠিকঠাকই আছে। আচ্ছা, আর কি যেন দেখাতে চেয়েছিলাম, এটা হচ্ছে লোডিংটার জন্য। এবার ব্যাপার হচ্ছে কি, আজকে 12টা বেজে গেছিল বলছে। ঠিক আছে, এটা শুধু দেখিয়ে দিচ্ছি। এই যে এটা যদি হয় এটা বা মানে এরকম টাইপের এইটা, আর না হলে পরে আমাদের লোডিং জাস্ট একটু। আচ্ছা আচ্ছা, এইটা করতে হবে কি, এখানে হচ্ছে প্রোডাক্ট লেন্থ গ্রেটার দেন 0, কারণ প্রোডাক্ট অবজেক্ট তো রয়েছেই, শুধু প্রোডাক্ট লেন্থ গ্রেটার দেন হলে তখনই এটা দেখলেন একবার দেখা গেল চট করে, হ্যাঁ ওই হচ্ছে লোডিং। কারণ প্রোডাক্ট অবজেক্ট তো অলরেডি রয়েছে, শুধু মেন ব্যাপার হচ্ছে প্রোডাক্টের ডেটাটা যখন আসবে তখনই এইখানে এটা শো করবে, আদারওয়াইজ এটা এইটুকু হচ্ছে প্রসেস। আচ্ছা, HTML ট্যাগে অনেক সময় আমি একবার বহু আগে করেছিলাম, আমি তখন পারিনি, আমাদের একটা ফ্রন্ট-এন্ড ডেভেলপার ছিল, খুব হিসুটা ছিল, দেখাতো না। তো ও উদ্ভট প্রপার্টি ধরার জন্য মানে এমনি এগুলো ইউজ করা হয়ে গেছে, নেম ভ্যালু সব হয়ে গেছে, ধরুন ইনপুট বট টেক্সট বক্সেরই কথা বলছেন, ও একটা প্রপার্টির নাম দিয়ে দিল ডেটা আর ড্যাশ ট্যাগ সামথিং, সেটাকে ধরে নিতে পারতো। ওরকম করা যায় নাকি HTML?
HTML এ হ্যাঁ সে করা যায়, ডেটা ফেটা দিয়ে করা যায় ওটা। HTML মানে HTML জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন কাজ করা হয় তখন। হ্যাঁ জাভাস্ক্রিপ্টই বলছি, হুম, ওটা কি যা খুশি একটা অ্যাট্রিবিউট নাম দিয়ে সেটাকে যা খুশি ভাবে ধরে নেওয়া যায়। ওটা ডেটা অ্যাট্রিবিউট, ডেটা মাইনাস দিয়ে তারপরে জান খুশি নাম। তাই ওটা সিলেক্টর হিসেবে ইউজ হয়। একটু আমি জানতে চাই, আমি তখন পারিনি আর আমাকে কিছুতে বোঝালো না ব্যাপারটা। এটা ওটা বহু আগের ঘটনা বলছি। হ্যাঁ যদি আমরা এখানে যদি এরকম index.html করি, এরকম ব্যাপারটা থাকলো তখন এখানে স্ক্রিপ্ট করে কনস্ট ডেটা অবজেক্ট এই যে সিলেক্টর করে এখানে ডেটা অ্যাপ করে এই হার্ড এখানে এটা ব্র্যাকেট দিতে হয়, হ্যাঁ হার্ড ব্র্যাকেট দিতে হয়। হ্যাঁ এটা হচ্ছে সিলেক্টরের জন্য, এটা হচ্ছে ওই অ্যাপ সিলেক্টর হিসাবে এটা রয়েছে করে। মানে এই থার্ড ব্র্যাকেটটা না দিলে হবে না। না, এটা হচ্ছে সিলেক্টর পয়েন্ট, মানে আমার যদি অ্যাট্রিবিউট বাইন্ড করতে হয় এটা হচ্ছে অ্যাট্রিবিউট বাইন্ডার। তো অ্যাট্রিবিউট বাইন্ড করলে তখন আমরা এটাকে পাই, তখন সেক্ষেত্রে এটাকে দিয়ে আমরা এখানে ডেটা পুশ করা হয়েছে। যদি ওটা সরিয়ে দেন কাজ করবে না। এটা সরিয়ে দিলে আর কী করে কাজ করবে? আমার তো এখানে ডেটা অ্যাট্রিবিউটটাকে আমি নিতে চাইছিলাম না। না না, থার্ড ব্র্যাকেটটা সরিয়ে দিলে কাজ করবে না যদি শুধু ডবল কোটস দিয়ে দেখি। শুধু ডবল কোর্স দিয়ে কী করে এটা হবে কী করে? এটা সরিয়ে দিলে মানে এটা তখন এলিমেন্ট হিসেবে ট্রিট করবে, তখন এটাকে এইভাবে করতে হবে, এটা তখন এলিমেন্ট হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা করলে তখন এটা এলিমেন্ট হয়ে যাবে, তখন এই হিসেবে কাজ করবে। এটা তখন এটা একটা কাস্টম HTML এলিমেন্ট হয়ে গেল। যাতা এটা হচ্ছে কাস্টম এলিমেন্ট হয়ে গেল। কাস্টম এলিমেন্টও হয়ে যায়। হ্যাঁ, এটা একটা কাস্টম এলিমেন্ট হয়ে গেল। আর এটা করলে এটা অ্যাট্রিবিউট বাইন্ড হলো। এবার অ্যাট্রিবিউট বাইন্ড করলে তখন এখানে আমাদের এটাকে এরকম করে এইভাবে রাখলাম। এইভাবে ডেটা অ্যাট্রিবিউট ধরে এইভাবে করা অ্যাকচুয়াল সিলেক্টর পয়েন্ট। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের পার্ট। কনফিউশন ক্লিয়ার? এইটুকু কাজকে বিশাল বড় জিনিস ভাবছিলেন। ভুগিয়েছে, তা যখন জানতাম না ভালো ভুগিয়েছে ফ্রন্ট এন্ড ডেভেলপারটা। সে তো যে যার নিজস্ব স্কিলস দেখাবে। খচ্চর ছিল ছেলেটা, বহুত ভুগিয়েছে। জাভাস্ক্রিপ্ট জানতাম না অতটা ভালো, টুকটাক জানতাম। এই লেভেলে মানে যেরকম এখন দেখাচ্ছেন আপনি এরকম লেভেলে জানতাম না। তো এসব করতো, ডেটা ফেটা ধরে রাখতে জিজ্ঞেস করলে বলতো না, আমি করে উঠতে পারতাম না। এবার মেন ব্যাপারটা হচ্ছে এবার ওই যে কাজের জায়গায় কেউ কাউকে কিছু শেয়ার করে না, তো ওটাই তো সিক্রেট। ওটা যদি শিখিয়ে দেয় তাহলে তো ওর দরকার কী পড়বে? এবার আপনিও কি আপনার জিনিস শেখাবেন? আমি শিখিয়ে দিই, কিন্তু আমি বিশ্বাসী করে মানে একটুখানি ওরকম টাইপের নই, হাত ধরে করিয়েও দিই জুনিয়রদের। সেটা আলাদা ব্যাপার, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে সবাই তো সেটা করে না। ওইটার জন্য তো ওয়ার্ক কালচার ওই পয়জনাস হয়ে যায়।
এবার সবাই যদি এবার মেন ব্যাপার হচ্ছে ওটা অনেকেই করতে চায় না, করেও না। তার কারণ আছে, কারণ তার একটা ভাবে যে আমার একটা সিকিউরিটি ইস্যু আছে। এবার এবার বেসিক্যালি কী হচ্ছে, আপনি বহুদিন ধরে হয়তো একটা লেভেলে কাজ করে একটা জায়গায় আছেন, সে কারণে আপনি হেল্প করছেন। এবার প্রত্যেকের নিজস্ব স্কিলসের ওপর বেস করে করতে পারে। এবার দেখুন, আমি অ্যাজ ট্রেনার আমি আপনাকে এটা বলে দিলাম, এবার ও হয়তো এমনভাবে এই জিনিসটাই বোঝাতো বা এমনভাবে দেখাতো যে না, বলেনি, ও বলেনি এসব করা যায়, এই ধরনের আইডিয়া ডেটা করা যায়, হুম নিজে করছে। আমি বুঝতেই পারছি না যে কি করছে ব্যাপারটা। হুম এখন যে এরকম তো কোনো অ্যাক্টিভিটি হয় না, এটা কি করলো? হুম আর শুধু এই অ্যাট্রিবিউট না, এখানে এরকমও করা যায়। হ্যাঁ, এই ধরনের জিনিসপত্রই করে বেড়াতো, সেটাই বলছি। ঠিক আছে, এই সমস্ত ব্যাপারটা কিছু না, সিম্পল। মেন ব্যাপারটা কিছুই না, এই তো অ্যাঙ্গুলার বা রিয়্যাক্ট, এই যে মেন ব্যাপারটা হচ্ছে কি, আমি কেন রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার বা এই সমস্ত জিনিসগুলো ভালো বুঝতে পারি, কারণ আমি জাভাস্ক্রিপ্টটা খুব ভালো করে জানি। আর আমি জাভাস্ক্রিপ্ট ততদিক কম জানি, দেখুন মেন, ওটার জন্যই আমার প্রবলেম হয়। অবশ্যই, এবার মেন ব্যাপার হচ্ছে আপনি যেটা যত বেশি জানেন সেটা তত বেশি আপনাকে হেল্প করবে। আমি শুধু ওইটুকুই, দুটো জিনিস